স্যার ছোটবেলা থেকে যখন আ যেকোনো জিকে বইতে পড়তাম যে ত্রিপুরার ১ম নির্মিত চলচ্চিত্র কোনটি? তখন লংতরায় নামটা পেতাম। তার পাশে আপনার নাম দীপক ভট্টাচার্য। আমার কথা হচ্ছে কি ওই মুভিটা আমি আজ পর্যন্ত দেখতে পারিনি কোথাও কোনো প্ল্যাটফর্মে এভেইলেবল নেই বা কারোর কাছে একটা পাইরেটেড কপি পর্যন্ত নেই। এ তাহলে ওই ছবিটার ইতিহাসটা কি স্যার? আসলে ছবি যখন তৈরি আমরা করি আর কি, ছবির মালিক তো আমরা থাকি না। ছবির মালিক তারা হয় যারা টাকাটা দেয়। এটা হচ্ছে সিস্টেম। লংতরাইয়ের ক্ষেত্রে কি ঘটেছে, লংতরাই যখন আমরা করি 1984 সালে, আমরা ছবিটা করতে শুরু করি যখন, তখন তো সিনেমা কি জিনিস, এই কনসেপ্ট, সিনেমা আগরতলা বা ত্রিপুরা থেকে সিনেমা তৈরি হবে, এই ধারণাটা বিশ্বাস করা খুব একটা ডিফিকাল্ট বিষয় ছিল ওই সময়। সুতরাং একটা প্রফেশনাল ফিনান্সার জোগাড় করাও খুব মানে একটা অসম্ভব ব্যাপার। তো যেহেতু আমাদের আগ্রহ এবং ইচ্ছাশক্তি বেশি ছিল, ফলে নিজেদের সার্কেলের লোকজনকে জোগাড় করে ৩ জন মানুষকে পাওয়া গেছিল তখন, যারা বলেছিলেন যে ঠিক আছে আমরা শেয়ার করব। একজনের পক্ষে সম্ভব না, ওরা ৩ জন কন্ট্রিবিউট করে কিছু টাকা দিয়ে আমাদের ছবির কাজ শুরু হয় 1984 সালের মার্চে। তো ফার্স্ট লট শুটিং হওয়ার পর, মানে শুটিং করতে করতে আমার শেষ হয়ে গেছিল, রস্টক। রস্টক মানে আমাদের সেলুলয়েডের ছবি, তো সেলুলয়েডের ছবিতে নেগেটিভ কিনতে হয়, আর তখন নেগেটিভ ওপেন মার্কেটে অ্যাভেলেবল ছিলও না, এগুলি পারমিট লাগতো। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পারমিট ইস্যু করতেন থ্রু এনএফডিসি, তাও কলকাতার অফিস। এইসব জায়গায় তখন কোনো অফিস টফিস ছিল না। আর ডিলারও একজন ছিল কোডাকের, ইস্টম্যান কালার কোডাকের ডিলার একটাই ছিল, ও ওই পারমিটটা দিলে রস্টক দিত। তা আমরা প্রথম রস্টক কিনি ওই অ্যাবাউট 16 রিলের মতো, 16 রোল। 16 রোল এক্সপোজ যখন শেষ হয়ে যায়, ছবি শেষ হয়নি, কারণ আমাদের বেশি এনজি হয়েছিল, মানে নট গিভেন শর্টস বেশি হয়ে গেছিল। তার কারণ প্রফেশনাল আর্টিস্ট না তো, একেবারেই নন প্রফেশনাল আর্টিস্ট। এবং আমরা যাদেরকে নিয়ে কাজ করেছি তারা হচ্ছে আপনার একেবারেই মানে কি বলবো, আমরা যদি ইন ট্রু সেন্স আমি বলি, দে আর দি প্রোলেতারিয়েত যে শব্দ, দে আর দি প্রোলেতারিয়েত, দে আর দি রিয়েল শিফটিং কাল্টিভেটার্স who acted in our film. The real person acted in the film in a real character, in a real atmosphere. Okay? There was no artificiality. There is nothing apart from these equipments and the crew members. There was no other artificial thing in the film. Okay. ঠিক আছে? So it was more of a docu movie then. Of course, you can say docu movie because আমাদের প্রথম ছবি, তো প্রথম ছবিতে তুমি অনেক স্বপ্ন থাকে, অনেক ইচ্ছা থাকে, কিন্তু আমাদের পারিপার্শ্বিক অবস্থা এত মানে কি বলবো, এত লিমিটেড, এত ছোট যে আমরা বড় কিছু চিন্তাই করতে পারি না, আমরা বড় কিছু ভাবতেও পারি না। ইভেন টুডে অলসো, আজকেও তুমি দেখবে খুব বিশাল কিছু ভাবতেও আমাদের খুব কষ্ট হয়। আচ্ছা ভাবলাম, হাউ ইউ উইল ডু ইট, এক্সিকিউট কী করে করবো। আমাদের মানে কনস্ট্যান্ট এত বেশি, আমরা এত বেশি মানে ইয়েতে থাকি আর কি, লিমিটেড স্পেসে থাকি, যে বড় কিছু ভাবতেও পারি না, করতেও পারি না। ফলে কম্প্রোমাইজ করতে হয় তোমাকে, প্রতি পদে পদে কম্প্রোমাইজ করতে হয়। তো কম্প্রোমাইজ করতে 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 একটা যে স্টোরিটা আমরা নিলাম, যে স্টোরিটা টু সাম এক্সটেন্ট ডোকু ইন দ্য সেন্স দ্যাট ওই লাইফটা আমরা এস্টাবলিশ করেছি, দ্য লাইফ অফ এ জুনিয়র কাল্টিভেটার। তার যে কালচার, তার যে লাইফ স্ট্রাগল, সেটাকে আমরা দেখিয়েছি থ্রু এ লাভ স্টোরি। বিকজ উই বেসড অন এ কাপল, একটা ইয়াং ছেলে মেয়ে দুটোকে, ওদের লাভ জুমের ইয়ে থেকে এক টং থেকে এক টংয়ে তারা হাউ দে তোমার কি বলবো কমিউনিকেট ইচ আদার, দেয়ার ইজ সার্টেন সিগন্যালস। দূর থেকে অনেক সময় তোমার কথা শোনা যাবে না, তো এক টিলা থেকে আরেক টিলায়, সো ওরা মুখে কিছু আওয়াজ ফাওয়াজ করে বা কেউ বাঁশি বাজায়, সামথিং ইজ দেয়ার। ওই লাইফটা আমরা দেখাবার চেষ্টা করেছি। যেমন ধরো ইয়াং ছেলেদের একটা ডরমেটারি টাইপের থাকে, ওখানে ইয়াং ছেলেগুলি রাত্রিবেলা গিয়ে ওখানে তোমার নিজেদের মতো থাকে আর কি, হইচই করে, গান বাজনা করে, যা খুশি করে, ওইখানেই ঘুমায়, ওইখানে ইয়ে করে, এরকম একটা ডরমেটারি টাইপ একটা ইয়ে থাকে ওদের।
ওইগুলি আমরা সব দেখিয়েছি আর উই হ্যাভ শট সিনিক্যালি, বা যদি দেখো বিউটিফুল, বিকজ আজকে ছবি না তো 84-এর গ্রিন, কোথায় শট করেছিলেন স্যার? একদম লংতরাই পাহাড়ে। পাহাড়, আচ্ছা, দ্যাটস ওয়াই দ্য নেম ইজ লংথরা। Yes, and the story based on লংতরাই। লংতরাইয়ের অর্থ এরা যে বলে, লংতরাইকে ওরা ট্রিট করে অ্যাজ এ গড, মহাদেব বলে আর কি, হোলি গড আর কি। তো এখন এরা লংতরাইয়ের উপর সার্ভাইভ করে, ওরা জীবনটাই চলে লংতরাইকে নির্ভর করে। জুমটা ওখানে করে, তোমার বাম্বুটা ওখান থেকে নেয়, বাড়িটা ওই বাস থেকেই বানায়। লাইভলিহুড কিছু কিছু ক্ষেত্রে হয়তো গাছ বিক্রি করে বা কিছু বাঁশ বিক্রি করে, এই হচ্ছে লাইভলিহুড, ভেরি সিম্পল। এই লাইফ তো চিন্তাই করতে পারবে না কোনো আরবান মিডল ক্লাস বা আমাদের এই সোসাইটির লোকজন। তো এই যে লাইফটা, কারণ এদের একটা টং ঘরে তোমার কোনো দ্যার ইজ নো ফার্নিচার, কোনো ফার্নিচারের হদিশ নেই। একটা ঘরের মধ্যে এরা থাকে, এই একটা বিছানা থাকে, জাস্ট সেটা ইয়ে করে ঘুমায় আর কি। তো আমরা তো তোমার ওই লাইফ ইয়েটাকে বলে লাভ স্টোরিটাকে ধরে আমরা এগিয়েছি আর কি। আর ডিউরেশন কত চলছে? ছবির ডিউটি 75 মিনিটস। ভালো বড়ই তো ছিল স্যার, লাইক ইট ওয়াজ এট দ্যাট টাইম তো মানে 3 ঘন্টার মধ্যে হ্যাঁ, হতো। ওইটাই স্ট্যান্ডার্ড টাইম হ্যাঁ, ফর ফিচার ফিল্ম, দ্যাট ওয়াজ দি স্ট্যান্ডার্ড টাইম। এখন সেই ছবিটাতে তোমার প্রেমকে বেস করে আমরা করলাম, ওরাই গান গেয়েছে, ওরাই সব করেছে এভরিথিং। তারপর ওদের যে ক্রাইসিস ডেভেলপ করলো, ক্রাইসিসটা দুটো সাইড থেকে এসছে। কনফ্লিক্ট ইন লাইফ কোত্থেকে এসছে, একটা এসছে ফ্রম নেচার, আর একটা আসছে ফ্রম গভর্নমেন্ট মেশিনারি অ্যান্ড দি বিজনেসম্যানের যে নেক্সাস, এর থেকে এসছে। কেমন এই দুটো কনফ্লিক্ট আমরা দেখাবার চেষ্টা করেছি আর কি ছবিতে। তার ফলে এদের লাইফটা ডিস্টার্বড হয়, ওদের যে স্মুথ অ্যান্ড লাইফ চলছিল ডিস্টার্ব হয়ে যায়। ডিস্টার্ব হওয়ার পর এরা আপরুটেড হয় এই কাপলটা, কারণ এদের বাড়িতে তখন অনেক লোক মারা ফারা যায় বিকজ অফ ড্রট। মানে দুটো জিনিস সাইমালটেনিয়াসলি এসছে। একদিকে ড্রট প্রকৃতি তোমাকে বিট্রে করেছে, ফলে জুম কাল্টিভেশনটা সাকসেসফুল হয় নাই। তারপর যখন সে ফরেস্টের উপর নির্ভর করতে গেছে যে আমি বাঁশ টাস কেটে আমি সার্ভাইভ করব, তখন ফরেস্টার এসে তোমাকে অ্যারেস্ট করেছে। ওদের বহু লোককে ফ্যারেস্ট করে কেস দিয়েছে। এই ঘটনাগুলি আগে ঘটতো আর কি, এখন ঘটে কিনা জানি না, আগে ঘটতো আর কি। তো এই ঘটনাগুলি ঘটেছে। তো আমরা আবার তার কাউন্টার শট দেখিয়েছি আমরা। সেই ফরেস্টের লোকই একটা ব্যবসায়ী যখন তোমার লগ, ওই যে কাঠের লগ হাতিয়ে টেনে নিয়ে যায়, সে তখন দেখে না আর কি। এই কাউন্টার শট আমরা এটা এস্টাবলিশ করার চেষ্টা করেছি যে ফর দি সিম্পল পিপল দে আর ভেরি রুড, and for the moneyed people they are very মানে কি বলবো, মানে trying to keep a friendly relationship. I have বিড়ি খাচ্ছে, yes friendly relationship. ও মাহুতের থেকে একটা বিড়ি খেয়েছে, that was a shot in my film. তা এই যে কনফ্লিক্টটা, এই কনফ্লিক্টের পর এই কাপলটা বাধ্য হয় শিফট করতে পাহাড় থেকে। এরা লেবার হয়ে যায়, লেবার হওয়া ছাড়া তার কাছে আর সার্ভাইভালের কোনো অপশন নাই। ত্রিপুরায় লেবার, কিসের লেবার সে হবে? দেয়ার ইজ নো ইন্ডাস্ট্রি, বড় কিছু তো নেই ত্রিপুরাতে, বা তোমার ওই লংতরার নিচে তো বড় কোনো ইন্ডাস্ট্রি নেই। একমাত্র ইন্ডাস্ট্রি হচ্ছে ইটের ভাটা। তো ইট ভাটাতে ওরা গিয়ে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ লেবার হয়, ঠিক আছে, উইথ 10 রুপি পার ডে, 10 টাকা করে তারা পেমেন্ট নেয়। এগুলি আমরা দেখাই ছবিতে। ছবিটা আমরা শেষ করি উইথ এ হোপ আর কি ওদের। তারপর ওই যখন ওরা যাচ্ছে টাকা নিয়ে, হাজব্যান্ড ওয়াইফ বলছে আমরা তো শেষ হলাম, আমরা তো লেবারই হয়ে গেলাম, আমরা ছিলাম কৃষক, হয়ে গেলাম লেবার নাও। অন্তত আমার ছেলেটা যাতে এই জীবন না হয়, এটা আমরা চেষ্টা করি আর কি। ওয়ার্কিং ক্লাস মেন্টালিটি, দ্যাট ইজ দ্য এন্ড অফ দি মুভি। তো এইভাবে আমরা ছবিটা করার চেষ্টা করি। এখন এই ছবির এই কিছু লোকের ভালো লেগেছে অবভিয়াসলি, কারণ যারা এই লাইফটা জানে না, যেমন ধরো শহরের মানুষ তো জানে না। ইট ওয়াজ অল শট ইন ককবরক। হ্যাঁ, টোটালটা ককবরক। দিস ইজ দ্য ফার্স্ট মুভি
ফ্রম ত্রিপুরা অ্যান্ড ফার্স্ট মুভি ফ্রম ককবরক অলসো। এটা ঘটনা। আর সাবটাইটেল ছিল? না, সাবটাইটেল আমি করতে পারিনি, আমার টাকা নেই তো। এই গল্পটা তো আরেকটা গল্প। আমার ওই স্ট্রাগলটা যদি তুমি শোনো, কেন ছবি করতে এসছি আমি, হোয়াই, হোয়াট ইজ দ্য নেসেসিটি অফ ফেসিং সাচ ট্রাবল? দরকারটা কি ছিল? হ্যাঁ, কেন? এক্স্যাক্টলি হোয়াই? এটা একটা অদ্ভুত জিনিস। কিন্তু আমি এখন নিজে ভাবি কিভাবে আমি করলাম তখন। 1984 সালে, সেই জায়গায় ফিরে যাচ্ছি তোমাকে আমি। 1984 সালে যখন এই 3 জন ব্যক্তি কিছু টাকা দিল, আমরা তো ছবি করা শুরু করলাম। তারপর অনেক নানা রকম কষ্ট করে আমরা 15 দিন, প্রথম লটে বোধহয় অ্যাবাউট 14 to 15 ডেজ আমরা শুটিং করি। খুব খারাপ সময় কিন্তু তখন ত্রিপুরাতে টিএনবি, বিজয় রাঙ্কলের নেতৃত্বে টিএনবি ফেরোসাস। পলিটিক্যাল সিনারি ওয়াজ সো ভেরি ব্যাড। বিজয় রাঙ্কল রোজ লোক মারছে তখন। আসাম আগরতলা রোডে আফটার ইভিনিং গাড়ি চলতো না, কারফিউ থাকতো। তোমার সকালবেলা, দিনের বেলা চলতো, তাও উইথ এসকর্ট। খুব বাজে সময়। আর আমরা যেখানে কাজ করেছি দ্যাট ওয়াজ দি, মানে আরও খারাপ জায়গা, ডেন অফ দ্যাট পিপল। আমাকে সিআরপি নিতে হয়েছিল। সিআরপি টিআরপি নিয়ে আমরা, পুলিশ দিয়েছিল গভর্নমেন্ট আমাদেরকে, সেগুলি নিয়ে আমরা শুটিং করেছি আর কি। তো পরের দিকে আমরা দেখলাম আফটার 6 or 7 ডেজ আমি রিয়েলাইজ করলাম দরকার নেই আমার সিকিউরিটির, বিকজ ওরাই আমাদেরকে গার্ড দেয়। দ্য লোকাল ওয়ান্স? নট অনলি লোকাল, বাট দিস টিএনবি ইটসেলফ। আচ্ছা। ওরা ওখানে শেল্টার নিত তো। আফটার অপারেশন ওই ধরনের ভিলেজগুলিতেই এরা থাকতো। এরা আমাদের অবজার্ভ করলো, এরা 3-4 দিন আমাদের অবজার্ভ করলো, যে তখন দেখলো যে দেয়ার মোটিভ ইজ ভেরি গুড। এটা আমার ভাষায় একটা ছবি তৈরি করছে, এবং লোকগুলি বদমাশ না, কোনো রকম খারাপ বিহেভিয়ার কারোর সাথে করে না। আমরা প্রত্যেকের সাথে আপনি আপনি বলে কথা বলি। তুই, মানে যেটা থাকে না, এটা ছিল ত্রিপুরাতে একটা সময়, গ্রামের মানুষকে তুই করে অ্যাড্রেস করা, তুমি করে অ্যাড্রেস করা, এই একটা টেন্ডেন্সি ছিল। উই ডিড নেভার ডু সাচ থিংস। বরঞ্চ আমরা শুটিংয়ের লাঞ্চের সময় ওদেরকেও খাওয়াতাম। আমাদের খুব পুয়ার খানা দানা ছিল। ডাল, একটা বাঁধাকপির তরকারি আর শুটকি, দ্যাট ওয়াজ দি মেনু ফর 15 ডেজ এভরিডে। দ্যাট ইজ দ্য পসিবল। আমার পক্ষে কিছু অ্যাফোর্ড করার ক্ষমতাই নাই। এটাই অনেক কষ্টে। লোকেরা, বাসার কিছু লোকজন হয়তো দিল তোমার চাল, কেউ লোক দিল ডাল, এইভাবে কিছু। আমার খাতা ছিল, দেয়ার ওয়াজ এ বাকি খাতা অলসো, যে পরে আমি রিপে করবো আমরা। দ্যাট প্রভিশন মানুষ ভালোবেসে এটা করেছিল, কিন্তু ভালোবাসা আমরা পেয়েছি প্রচুর। কেমন? Who was the DOP? ডিউপি ওয়াজ বিজয় আনন্দ সাগরওয়াল। He came from? কলকাতা। আমার এন্টায়ার টিম ওয়াজ ফ্রম কলকাতা। আচ্ছা। আগরতলার তো কেউ টেকনিক্যাল হ্যান্ড নেই, মানে অ্যাট দ্যাট টাইম, এখন আছে, বাট তখন কেউ ছিল না। টেকনিক্যাল হ্যান্ড কি তোমার, এই যে তোমার এটা কি বলে, ওই যে রিফ্লেক্টার, রিফ্লেক্টার ধরার লোকই তো নেই। রিফ্লেক্টার ধরাটা তো একটা আর্ট। ইউ মাস্ট নো, ইয়েস, কোন অ্যাঙ্গেলে তুমি কতটুকু ধরবে, হাত ব্যথা হয়ে যায়। আর রিফ্লেক্টার হেভি, ওয়েট আছে। সো আমাকে রিফ্লেক্টার ধরার লোক আনতে হয়েছে, রিফ্লেক্টার এনেছে, হিউজ অ্যাফেয়ার। 35 মিলিমিটারের এখন রিফ্লেক্টার যে আমরা থাকি না, বেশ বড়। আর তখন এয়ার ইন্ডিয়ার প্লেন এগুলি অ্যালাউ করেছিল, আজকাল অ্যালাউ করবে না। এভরিথিং, লাইট, রিফ্লেক্টার, সব কিছু, মানে আদার দেন শুধু জেনারেটারটা শুধু আমি আনতে পারিনি, কারণ আমার অ্যাফোর্ড করার ক্ষমতা নাই। আর সব কিছু আমার কলকাতা থেকে এসছে, এভরিথিং, এন্টায়ার টিম কলকাতা থেকে এসছে। কেমন? ক্যামেরাম্যান এসছে, অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যান এসছে, তোমার ক্যামেরা কেয়ারটেকার এসছে, তোমার সাউন্ড রেকর্ডিস্ট এসছে, সাউন্ড বুম ম্যান এসছে, তোমার আমাকে অ্যাসিস্ট করার জন্য 2 জন এসছে। একজন আমাকে অ্যাসিস্ট করার জন্য অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এসছে, একজন তোমার কন্টিনিউটি রাখার জন্য এসছে। 3rd অ্যাসিস্ট্যান্ট যে ছিল, সে হচ্ছে কন্টিনিউটি রাখতো, পোশাক মেনটেন করতে হতো, তো রাখতে হতো। পোশাক যদিও খুব লিমিটেড আমাদের, কারণ ওদের তো ড্রেস অত বেশি নেই, তথাপি রাখতে হতো, কারণ এদের কোথায় কি ফেলে দিয়ে যাবে, নোবডি নোজ। তো এই পুরো সেট আপ ছিল, এন্টায়ার সেট আপ ওয়াজ দেয়ার। আর পোস্ট প্রোডাকশন ওখানেই হয়? পোস্ট প্রোডাকশন বাইরে, এন্টায়ারটা বাইরে, তো এখানেই হবে না। আমি এডিট করেছি কলকাতায়, রেকর্ডিং করেছি কলকাতায়, এনএফডিসিতে করেছি। তখন এনএফডিসি ছিল গুড স্টুডিও, ওই সময় এনএফডিসি স্টুডিওটা ভালো ছিল। রূপায়ণ তখন জাস্ট হচ্ছে বোধ হয়, রূপায়ণ ইজ নট দ্যাট মাচ গুড অ্যাট দ্যাট টাইম। এনএফডিসি ওয়াজ গুড, এনএফডিসির ইকুইপমেন্ট তখন খুব ভালো। সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে ডাইরেক্ট ছিল, কাজকর্ম ভালো করতো,
মানে অফিসারটা ভালো ছিল, ওই যে নায়ার বলে একটা অফিসার ছিল, আচ্ছা। গুড। যদিও আমি টাইম পাইনি, আমাকে ওরা টাইম দিয়েছিল রাত্রিবেলা, আমি এডিট করেছি অল ইন নাইটস, আমাকে ডে শিফট দিতেই পারিনি, বিকজ দ্যার ওয়াজ এ চাপ, হেভি প্রেশার। উই আর নট দ্য অনলি ওয়ান্স তাহলে আমরাও রাতের বেলায় এডিটে বসি স্যার। দিনের পর দিন আমি এডিট করেছি, আই ওয়াজ অ্যালোন, বুঝতে পারছো? তখন কিন্তু কেউ নেই, নো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর আমার সঙ্গে নেই। আফটার দিস শুটিং এভরিবডি লেফট মি, হ্যাঁ, ঠিক আছে, এই পার্ট খতম হয়ে গেল। এবার নতুন পার্ট স্টার্ট হলো উইথ এডিটার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট এডিটার, নতুন মানুষ এসছে, ওরা কিছু জানে না, খুব স্বাভাবিকভাবে কিছুই জানে না। তুমি এখন ছবি দেখবে, ছবি দেখলে তো ওর কিছু, ওকে গল্প বোঝাতে হবে এবং আমাকে বলতে হবে কতটুকু রাখতে হবে, কতটুকু রাখতে হবে না। এবার সে আর্গু করবে, কারণ আমি যে লোক, প্রবলেমগুলি কি, এই লোকটা হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করার একটা লোক, সে বাংলা ছবি করে, তো বাংলা কালচারের ছবির যে তোমার ট্রিটমেন্ট, তা আমার ছবির যে ট্রিটমেন্ট ইজ কোয়াইট ডিফারেন্ট, কারণ আমার লাইফটা আলাদা, এই লাইফটা সে জানে না। কিন্তু সে তখন আমার সঙ্গে আর্গুমেন্ট করা শুরু করে, কারণ সে ওই হিসাবে কাটতে চায়, তার দোষ নেই না, আমি, ওর কোনো দোষ নেই। কারণ আমাদের সময়ে তোমার আজকের মতো এত পড়াশোনার যারা ছেলে তখন এত এডিটিংয়ে আসেনি তো, বেশিরভাগ লোক, এই লোকটা যদিও শিক্ষিত ছিল, আমি যাকে নিয়ে কাজ করেছি ওটা শিক্ষিত ছিল, তোমার ইয়ে থেকে ড্রামাতে করেছিল, MA পাস করার মধ্যে ছিল, ভদ্রলোক, রবীন্দ্র ভারতীর পাস আউট, ইট ওয়াজ ভেরি জেন্টলম্যান, মানুষটা ভালো, শিক্ষিত মানুষ, কমিউনিকেট করা যায়, ভালো মানুষ। কিন্তু ওই ওই ইন্ডাস্ট্রিতে থাকে তো সে, আমার মতো ছবি তো সে ধরো 15 বছর একটা পায়, সে পাইই না, একটাই হয়তো পেয়েছে সারা লাইফ, সব ছবিতে সে অন্য বাংলা ধারার ছবি করে। ফলে ওই সমস্যাগুলি আমাকে খুব ফেস করতে হতো, আমি বোঝাতে পারি না, বা আমি পারি না হয়তো ওকে কনভিন্স করতে, ছবির সেন্টিমেন্ট। হ্যাঁ সেটা বোঝাতে পারছি না, আর্গুমেন্ট হতো, রাত্রিবেলা প্রবলেম হতো, একে তো রাত্রি জাগা, দিনের পর দিন, মানে 15-16 ডেজ একটা স্ট্রেস, একটা দিন ওরা আমাকে দিন দেয়নি, নট এ সিঙ্গল ডে, কারণ দিনের বেলা ওরা বড় মানুষকে দিয়েছে, অপর্ণা সেন কাজ করছে একটাতে, মানে দেয়ার ওয়াজ দুটো মেশিন ওদের ছিল, স্টিনব্যাক মেশিন, জার্মানি মেশিন, ভেরি মডার্ন মেশিন ওই সময়ের। আর নাহলে তো মুভিওয়ালা থাকে, তো মুভিওয়ালাতে আমরা যাইনি, মুভিওয়ালা ইজ ভেরি টাফ কাজ করা, সত্যজিৎ রায় তারা মুভিওয়ালাতে কাজ করে, কাটা হতো। হ্যাঁ কাটা হতো মুভিওয়ালা। আমরা ওই স্টিনব্যাকে করতাম আর কি, তোমার ওই একটা মনিটর থাকে, মনিটর, এই জন্যই আমি NBC-তে তাও গেলাম। মানে আপনি বলছেন যে একই দিনে একটা শিফটে অপর্ণা সেন কাজ করছেন আর একটা শিফটে আপনি। না উনি দিনে করতেন, এই জন্য আমাকে দিন দিল না, আমি যখন যাই তখন ওরা বেরোয় আর কি, আমি 8টায় ঢুকতাম তো, তখন ওরা বেরোচ্ছে আর কি, এই ধরো আমি একটু আগে যেতাম, কারণ গাড়ি পাওয়া 7টা-8টায় ঢুকতাম, তখন এরা বেরোয়, ওদের শিফট শেষ হলো, ওরা বেরোচ্ছে। নবেন্দুও ছিল, একটাতে নবেন্দু চ্যাটার্জি কাজ করতো, আর একটাতে অপর্ণার সাথে কী যেন একটা ছবি চলছিল, আই ফরগট ইট, 84, 85-এ 84, 85, 80 আমি এডিট করি 86-এ, পাবলিকেশন তো স্যার মানে রিলিজও তো 86-এ হয়। 86-এ, ওই যে তোমার ওই 1.5 বছর ছবি আমার হয়নি তো, 84-এ স্টার্ট করেছি ছবিটা, কিন্তু টাকা ওদের টাকা শেষ হয়ে গেল, ওই 16 দিন শুটিং করার পর এরা আমাকে বললো যে আমাদের পক্ষে আর টাকা দেওয়া সম্ভব না। এবার আমি কলকাতার টিমকে ফেরত পাঠিয়ে দিলাম তো, এবার ছবি বন্ধ হয়ে গেল 21 মান্থ, মার্চের থেকে ডিসেম্বর হয় কত, 8 মাস, আর আমি টাকা পেয়েছি তোমার 85-এর ডিসেম্বর, এখানে 12 মাস, তো 12-8 20 মাস না, এই 20 মাস আমার খুব খারাপ গেছে। তখন যে লোকটার কাছে একটু টাকা আছে আমার মনে হতো আর কি, যে হি ইজ এ মানিড ম্যান, আমি ওর কাছেই গেছি, আমি ওর প্রত্যেকটি লোকের কাছে, আর তুমি যদি চাও আই ক্যান শো ইউ, আমার 2-3টে লেটার হেড হয়ে গেছে তখন নর্থ ইস্ট ফিল্মসের নামে, তুমি বললে আমাকে যে হ্যাঁ আমি তোমাকে টাকা দেবো, তোমার অ্যাড্রেসটা বসিয়ে দিলাম, লেটার হেড অমুকের অ্যাড্রেস, অমুক প্রডিউসার, চিঠি ফিটিও করেছি আমি 2-একটা জায়গায় অমুক নামে, আলটিমেটলি দে চিটেড মি। এখন আমি খুব বোকা ছিলাম আসলে, এখন যেটা বুঝি তখন সেটা বুঝতাম না। আর আমাদের সময়ে বড় লোক বলতে কন্ট্রাক্টররা বড় লোক ছিল, এখন যেমন অনেক অন্য নানা রকমের বড় লোক, ওই সময়ে বড় লোক মানে ওই কন্ট্রাক্টর, বিল্ডার্স, ওরা একটু টাকা ফাঁকা,
আচ্ছা আমাদের তো তখন লাখ লাখ 1 লাখ টাকা হলেই হয়ে যায়, এরকম ভাবতো আমার তখন। যখন ফেলিওর হলো এভরি এফোর্ট, মানে আমার অবস্থা সত্যিই খারাপ তখন, প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড আমি। কিন্তু একটা জিনিস ছিল আমার, আমি কেন জানি না ছাড়িনি এটা, মানে কমপ্লিট করতেই লাগবে। তো আমার যিনি লেখক, যে রাইটার অফ দি স্টোরি রাইটার যিনি, হি ওয়াজ এ পলিটিক্যাল ম্যান, His name was বিমল সিনহা। is still there? না না, Alive? মারা গেছে, এক্সট্রিমিস্ট ওনাকে মেরে ফেলেছে। এক্সট্রিমিস্ট হি ওয়াজ হেলথ মিনিস্টার অফ ত্রিপুরা লেটার। আমার সময় ছিল ডেপুটি স্পিকার, ও হেলথ মিনিস্টার তখন না, ডেপুটি স্পিকার ছিল তখন। ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন্ড, ভেরি গুড জেন্টলম্যান। প্র্যাকটিক্যালি ওর ইনিশিয়েশনের জন্যেই আলটিমেটলি এতটা এগোনো গেছে আর কি। মানে উনি আমাকে ট্রাস্ট করেছিলেন সামহাও, যে কোনোভাবেই হোক। আমি যখন ছবি করতে এসেছি, আমাকে তো ট্রাস্ট করার কথা না, আমার তো পেছনে কিছু নেই, একটা এক্সপিরিয়েন্স আছে জাস্ট। ওই আমরা ওই অর্ধেন্দু আমরা যখন ছবি করি মানিক রায়তং, উই ওয়ার অল টুগেদার ইন দি মানিক রায়তং, ঠিক আছে, মেঘালয়। সো উই ওয়াল টুগেদার ইন দি মানিক রায়তং। সো আমার একটা এক্সপিরিয়েন্স আছে দুটো ছবি তৈরি করার, একটা ডকুমেন্টারি বিফোর মানিক রায়তং, উই মেড এ ডকুমেন্টারি অন ক্যাটেল ওয়েলথ অফ নর্থ ইস্ট, ভেরি সিম্পল সাবজেক্ট। কারণ যে জেন্টেলম্যান টাকাটা দিয়েছিলেন উনি এ আর এক গল্প, মানে হাউ, মানে তোমার কী বলি, মানুষের জীবনে কিভাবে মানুষ আসে দেখো। এই ভদ্রলোক শিলংয়ের এক ভদ্রলোক, উনি নেই এখন, মারা গেছেন, মিস্টার দাস। হি ইজ এন অ্যাসামিস জেন্টেলম্যান, অনেক বড় আমাদের চেয়ে। মানে আমি যখন ওনার সঙ্গে মিট করি তখন ওনার বয়স 58 ইয়ার্স, রিটায়ার করে গেছেন, মানে রিজাইন করেছেন, চাকরি ছেড়ে দিয়েছেন। হি ওয়াজ এ আসাম গভর্নমেন্টের ডেপুটি সেক্রেটারি র্যাঙ্কের ছিলেন। তো এই ভদ্রলোক হি ম্যারিড এ খাসি লেডিকে বিয়ে করেছেন, বিয়ে করে হি সেটেলড ইন শিলং করে এখন উনি বিজনেস করেন আর কি। তো এই দাসবাবুর সঙ্গে যখন আমাদের পরিচয় হলো, দাসবাবু বিহেভড আস ভেরি নাইসলি। আমি এবং অর্ধেন্দু আমরা দুজন দিনের পর দিন ওনার বাড়িতে গিয়ে বসে থাকতাম, উনি আমাদের এন্টারটেইন করতেন। অদ্ভুত মানুষ ছিলেন, ভালো বাংলা বলতেন আর আমাদের সঙ্গে বাংলায় কথা বলতেন। উনি এসে বসতেন একটা সোফাতে, একটা সাদা লুঙ্গি পরতেন আর সাদা ফতোয়া আর কোয়াই, ওরা তো কোয়াই খায়, মুখে দিতেন আর বসতেন। আমাদের কোনো দিন তুমি বলেননি, আমাদের আপনি বলতেন। হি অলওয়েজ অ্যাড্রেসড আস আপনি, বলতে পারতেন। আমি অনেক ছোট, আমরা গেলে আমরা দুপুরবেলা যেতাম, তো দুই ইয়াং চ্যাপ ক্ষুধার্ত থাকতাম। আমাদের প্রত্যেক দিনের বরাদ্দ ছিল ওই ডিমের বড়া আর চা, আর ঘন্টার পর ঘন্টা আমরা কথা বলতাম বিভিন্ন বিষয়ে। এমন কোনো বিষয় নেই যে আমরা দাসবাবুর সঙ্গে কথা বলিনি। উনি সিনেমা সম্পর্ক জানতে চাইতেন, আমরা আমাদের একটাই ইন্টেনশন, ওনাকে কনভিন্স করা, আচ্ছা, ওনাকে কনভিন্স করে টাকা নিয়ে ছবি করা। দিট ইজ আওয়ার মোটো, আমাদের যাওয়ার উদ্দেশ্য সেটা। ওটা উনি বুঝতেন, উনি সেটা লাইক করতেন এবং অ্যালাউ করতেন আমাদেরকে। কেমন আফটার সে অ্যাবাউট 1.5 মাস কি 2 মাস পর হি ডিসাইডেড যে ঠিক আছে আমি একটা ছবি করব। কারণ উনি ততক্ষণে বুঝে গেছেন যে আমরা হয়তো ওনাকে চিট করবো না অ্যাটলিস্ট। কারণ উনি আমাদের একটা গল্প বলেছিলেন যে ওনার এক ম্যানেজার ওই সময়ে ওনার 60,000 নিয়ে চলে গেছে আর কি, মেরে দিয়ে গেছে আর কি। উনি সেই স্টোরিটা বললেন। তো উনি বিশ্বাস করেছিলেন আমাদেরকে। তো উনি বললেন ঠিক আছে আমি ইনভেস্ট করবো, আপনারা ওটা তৈরি করুন, কী করা যায়। একটা সিম্পল, ভেরি সিম্পল সাবজেক্ট। আমরা তখন জটিলে আমাদের, বিকজ বিফোর দ্যাট উই হ্যাভ নেভার সিন এ মুভি ক্যামেরা। এটা হচ্ছে ফ্যাক্ট। আমরা যা জানি থিওরিটিক্যালি জানি, যতটুকু নলেজ আমাদের আছে। কারণ আমাদের মধ্যে একটু অ্যাডভান্স হচ্ছে অর্ধেন্দু। কারণ অর্ধেন্দু বাইরে পড়াশোনা করাতে তার এক্সপোজারটা আমাদের চেয়ে বেশি ছিল। আর আপনার সিনেমা স্টাডিজ স্যার? আমার সিনেমা স্টাডিজ ওই তখন থেকে শুরু হয়েছে। আমার কোনো নেই, কোনো তোমার না ইনস্টিটিউশনাল এডুকেশন নেই। তখন থেকে বই পড়া শুরু হলো এবং আমরা ছবি দেখে শিখতে লাগলাম। আমরা ওই ধর্মনগরে যখন থাকতাম, আমরা 3rd ক্লাসে আমরা ছবি দেখতাম। একটা ছবি বহুদিন দেখতাম আর কি, 7 দিন 10 দিন সময় দেখতাম। তো ন্যাচারালি রোজ তো ভালো ক্লাসের টিকিট কাটা সম্ভব না। লাস্ট শোটা আমরা দেখতাম, লাস্ট শোটা গিয়ে 3rd ক্লাসে বসতাম। কারণ আমাদের ইন্টেনশন হচ্ছিল ছবিটাকে স্টাডি করা। প্রথম দিনও তো স্টোরি দেখলাম, গল্প দেখলাম, তারপর থেকে শুরু হলো তোমার এগুলি বোঝার চেষ্টা করা আর কি, যে কীভাবে ডিভিশন হয়, শর্ট ডিভিশন ইত্যাদি ইত্যাদি ব্যাপার। হাতে কলমে তো এই স্কোপ ঘটল। উই গট দি চান্স সিন্স এটা ইজ অ্যাবাউট 83 সময়টা তখন।
বা 82 এন্ড 83 বিগিনিং, এরকম একটা সময় হবে। তখন উনি বললেন যে ঠিক আছে, আই উইল ইনভেস্ট। তখন আমরা ক্যাটেলকে ধরলাম আর কি। তো ক্যাটেল হলো ইটস এ সায়েন্টিফিক ক্যাটেল আর কি, মানে তোমার গরু শুধু চড়ে, নট দ্যাট। কারণ মেঘালয়ে একটা খুব আছে তোমার আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের একটা সেন্টার আছে বিকজ অফ দি ক্লাইমেট। তো অস্ট্রেলিয়ান ইয়ার আসতো গরু আর কি, ওর সঙ্গে ইন্ডিয়ান গরুর ব্রিড হতো। এসবটা বড় একটা বিষয় ছিল এগুলি। তো উই হ্যাভ শোন অল দিস থিংস ইন দি মুভি। ওই তখন বিজয় আসে, বিজয়কে আনা হয়, ক্যামেরা আসে কলকাতার থেকে, শুটিং হয় ইন অ্যান্ড অ্যারাউন্ড শিলং, আর কিছুটা হয় গুয়াহাটির খানাপাড়াতে ওই ভেটেরিনারি কলেজে। ওদের সায়েন্টিফিক জিনিসপত্র দেখানো হয়, ডেয়ারি মুভমেন্টটাকেও হাইলাইট করা হয়। আবার শিলংয়ে একটা ডেয়ারি আছে, ডেয়ারি মুভমেন্ট ইত্যাদি ইত্যাদি নিয়ে টু এনকারেজ দি পিপল, ওই কোঅপারেটিভ মুভমেন্ট সব কিছু মিলে একটা ছবি করা হয় ফর হাফ অ্যান আওয়ার। অ্যান্ড দাসবাবু কুড সেল দ্য মুভি টু ফিল্ম ডিভিশন। ফিল্ম ডিভিশন তখন ছবি কিনতো, ভালো ছবি হলে কিন্তু এটা বিক্রি করতে পেরেছেন। সুতরাং উনি দেখলে ওনার লস হয়নি, ঠিক আছে। হি গট ইন্টারেস্টেড। এবার আমাদেরও সাহস বেড়ে গেল, খুব স্বাভাবিক। একটা প্রসেসের মধ্যে দিয়ে যখন তুমি যাবে, তখন তুমি কিছু অন্তত 10% তো আমরা গ্যাদার করতে পারলাম। 10% গ্যাদার পর আমাদের এবার সাহস বাড়লো। এবার আমরা বললাম তাহলে কি করা সে লেট আস মেক এ খাসি ফিল্ম। এবার গল্প খুঁজো করতে 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 মানিক রায়তকে একটা ফোক স্টোরি ছিল, সে ফোক স্টোরিটা সিলেক্ট করা হলো। সিলেক্ট হলেন, দাসবাবু এগ্রি করলেন। এবার খাসি ট্রান্সলেট করা হলো, বিকজ উই আর নট এ কনভার্সেট ইন খাসিস। খাসিতে একটা সুবিধা ছিল কি, খাসিতে ভালো আর্টিস্ট ছিল, ভালো ডাইরেক্টর ছিল, কারণ ওদের স্টেজ ড্রামা হতো, তখনও ড্রামা হতো, খাসিরা ড্রামা করতো। গিলবার্ট বলে এক ভদ্রলোক ছিলেন, যিনি সিএমের অভিনয়টা করেছেন আর কি তোমার ইয়েতে, মানিক রায়তমে। গিলবার্ট ওয়াজ এ খাসি স্টেজ ডাইরেক্টর। হি হিমসেলফ ওয়াজ এ ভেরি গুড অ্যাক্টর অ্যান্ড স্টেজ ডাইরেক্টর। ভালো, প্রচুর, মানে তার বছরে বহু তার শো হতো আর কি, তার ড্রামার। ফলে এক গ্রুপ অফ ড্রামার আর্টিস্ট ওখানে পাওয়া গেছে। এই অ্যাডভান্টেজটা ছিল নাম্বার 1। নাম্বার 2 ছিল যে ছেলেটাকে মানিক রায়ত হিরো করা হয়েছে, এই ছেলেটা উইলিয়াম তোমার একটু শিক্ষিত ছেলে ছিল। আমাদের তো ইংরেজিতে কমিউনিকেট করতে হতো, তো এই কমিউনিকেশনটা ছিল। আর সেবা মেয়েটাও শিক্ষিত ছিল, যে তোমার ওই লিয়াং ক্লাউ হিরোইনটার নাম। এটা একটা তোমার ইলিসিট লাভের গল্প আর কি। মানে সিএম যে রাজা, তার নজর লিয়াং ক্লাউয়ের দিকে। আমার লিয়াং ক্লাউকে ও বিয়েও বোধহয় করেছিল, আমি ইয়েস, সে বোধহয় বিয়েও করেছিল। বাট এই মেয়েটা ভালোবাসতো মানিককে, মানিক রায়তঙ্কে আর কি। হি ওয়াজ এ ভেরি গুড ফ্লুট প্লেয়ার। তা এই ছবিটা এইভাবে তোমার রাজি হলেন। ওনার নাম কি আমাদের দাসবাবু। আমার মনে হয় এখনও অবধি নন রিকগনাইজড ল্যাঙ্গুয়েজে নর্থ ইস্ট থেকে যে ছবিগুলি হয়েছে, সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট মানিক রায়তঙ্গে করা হয়েছিল। দিস ইজ মাই অ্যাসেসমেন্ট। অ্যাবাউট 7 to 8 lakhs in 83 he spent. লেভিশলি হি স্পেন্ড। কি করেনি তুমি জানো? সেট বানিয়েছে। ইউ লিসেন টু মি। 2টো সেট বানানো হয়েছে। সেট বানিয়েছেন অশোক বোস হচ্ছেন সত্যজিৎ বাবুর সেট ডাইরেক্টর। হি কেম ফ্রম কলকাতা। শোনো, মানে দাসবাবু কি, এরকম প্রডিউসার পাওয়া হচ্ছে ভাগ্যের ব্যাপার, একদম ভগবান। মানে তখন 7-8 লাখে তো মানে বম্বেতে মুভি হচ্ছে। এক্স্যাক্টলি। অর্ধেন্দু যে মানে কি লাকি, এটা বোঝা যায়। মানে এগুলি আমার চোখের সামনে এগুলি দেখা, বিকজ আই ওয়াজ ইনভলভড ইন দি এন্টায়ার প্রসেস, সো আই নো। এবার অশোক বোস 6 মাস ধরে সেট বানিয়েছে। হি ওয়াজ স্টেইং উইথ হিজ ক্রু মেম্বার্স ইন মেঘালয়া, ইন শিলং ফর 6 মান্থস। ওই কাঠের বাড়ি হয়তো বিশাল বাড়ি বানিয়েছে সিএম তো রাজা, যেহেতু রুলার, তার বাড়িটা ভালো বাড়ি। সেখানে প্রপস যে রাখা হয়েছে, তোমার ওই পশু মেরে রাখা হয় না, তোমরা দেখেছো কিনা আমি জানি না, ওইগুলো আমরা রাখতাম। হ্যাঁ, মাথাগুলো রাখতাম, হরিণের মাথা, বাঘের মাথা। এই প্রপগুলি কালেক্টেড সাজানো হয়েছে। মানে তোমার একটা রিচ পিপুলের যে থাকে, বাড়ি থাকে, সেই অ্যাটমসফিয়ার ক্রিয়েট করেছেন উনি। এবং 6 মাস হওয়ার কারণ হচ্ছে উনি সিজন করেছেন বাড়িটাকে। এই যে বাড়িটা, ওই যে আমাদের হিরোইনের যে বাড়িটা, এটা যেহেতু কৃষক
সম্প্রদায়ের লোক, তারপরে এটা তো একটু কম ইয়ে, ওটাকে সিজন করতে হয়েছে তো, না তো তোমার নতুন বাস্তব সবুজ, নতুন যে সমস্ত জিনিস দিয়ে সেট তৈরি করা হয়েছে এগুলো তো ধরা পড়ে যাবে। ওটাকে সবার আগে বানিয়েছেন, মানে এটাকে সিজন করেছেন উনি, ওখানে গাছ লাগিয়েছেন, সে গাছ বড় হয়ে গেছে, কুমড়ো গাছ, অমুক গাছ, হি ডিড ইট, অশোক বোস। ক্রিস্টোফার নোলান তাহলে And he charged 1 lakh rupees for this as his remuneration at that time. এবং এটা বিয়ার করেছেন দাসবাবু। নট অনলি দ্যাট, আরও গল্প আছে। ছবিটা কেন ভালো হবে না, ছবিটা তারপর হয়েছে কি, ছবিটা মিউজিক ডাইরেক্টর ওয়াজ এ জাপানিজ জেন্টলম্যান। হ্যাঁ হ্যাঁ, মিস্টার কাজুক যেহেতু অর্ধেন্দু শান্তিনিকেতন পড়েছিল, কাজুকে সে চিনত। কাজু শান্তিনিকেতন পড়তে এসেছিল, কোনো কারণে শান্তিনিকেতনে এসেছিল। কাজু ছিল বোধহয় কিছুদিন, 6 মাস 1 বছর কি 2 বছরের মধ্যে একটা কোর্স করতে সে এসেছিল। তখন শান্তিনিকেতন জায়গাটা তো ছোট, কিন্তু ওই কালচারাল অ্যাক্টিভিটিস যারা করে এদের কিন্তু ইন্টারাকশন হয়ে যায়। আমি যখন ছবি করতে যাই আমি তখন দেখেছি, আমি ভেরি বিউটিফুল, এটা ওই ভাইবটা অন্যরকম। তো কাজু ফ্লুটটা করে, কারণ লজিকটা ছিল আমাদের যে আমাদের যে ফ্লুট, নর্থ ইস্টের যে ফ্লুট আমরা শুনি, দ্যাট ফ্লুট ইজ ডিফারেন্ট ফ্রম দি মেইনল্যান্ড অফ ইন্ডিয়াস ফ্লুট, অবভিয়াসলি। কাজে এখানে যদি আমি 84 ফ্লুট দিই, মানিকরা, তো ওই ফ্লুট দিয়ে যদি আমি বাজাই, এটা ঠিক হবে না। কিন্তু আমি হলে কি করতাম, হয়তো কম্প্রোমাইজ করতাম, কারণ আমার এই সাহসই হতো না, এত টাকা আমাকে কেউ দিতই না যে আমি একটা সাউথ ইস্ট এশিয়ার ফ্লেভারওয়ালা ফ্লুট ইউজ করবো। দাসবাবু অ্যালাউড ইট, জাস্ট টু মেক ইট পিওর মঙ্গলয়েড। চিন্তা করো, জাস্ট টু মেক ইট পিওর সাউথ ইস্ট এশিয়ান ফ্লেভার। ইউ জাস্ট থিঙ্ক, মানে ভদ্রলোকের হৃদয়টা তুমি চিন্তা করো। আমি জানি ওর পরে বাড়িতে কিন্তু ঝামেলা হচ্ছে, ওর বউ খেপে যাচ্ছে, আমি জানি, আমি শুনেছি ওর বউ এসে বলছে, এই তোমার যে বোস, অশোক বোস, খালি এ কি ইतना क्या करता है 6 महीना से, খালি রুপয়া দো। ধুতি পরা লোক বলতো, ও ধুতি পরতো আর কি, ও ধুতি পরা क्या करता है, খুব খেপে গেছে। আমি শুনতাম, উনি চুপ করে থাকতেন। এটা আমি আমার সামনেই কনভারসেশন। আচ্ছা, এত লাভ স্টোরিজ নিয়ে মুভি বানাচ্ছেন, হোয়াট অ্যাবাউট ইউর লাভ স্টোরি ওই সময়টাতে? আমার কোনো লাভ স্টোরি নাই, ইউ আর ইয়াং ব্লাড এট দ্যাট টাইম, এত ঘোরাফেরা করেছেন, এত জায়গায় গেছেন। কি আমার এখন মনেও নেই এইসব। তখন তো 80s এর মুভিস এর প্লটই ছিল এটা, একটা শহর থেকে একটা কেউ আসবে গ্রামে। না, আমরা অদ্ভুত, আমরা তো একটু পিকুলিয়ার, আলাদা টাইপের, আমাদের এরকম ছিলই না। আমরা এক বজ্ঞা, তখন এক বজ্ঞা ছিল আমাদের। এই শুধু দাসবাবুর বাড়ি যাওয়া, সময় পেলেই দুপুর বেলাটা ছিল আমাদের টাইমে আর কি। এভরিডে খাওয়া দাওয়ার পর ও থাকতো লাবান, আমি থাকতাম লাইমোখরা, আমরা দুজন গিয়ে, দাসবাবু থাকতেন লাঞ্চ আরেকটা ডেঞ্জারাস জায়গায় থাকতেন, মানে কত কথা। শিলংয়েরও তখন সিচুয়েশন খারাপ, অ্যান্টি বেঙ্গলি ফিলিং ভর্তি তখন। আর উনি থাকতেন পুরো খাসি, এখনও ওনার বাড়িটা সেখানেই, এটা ফুল খাসি এলাকা, ওখানে বাঙালি দিনের বেলাও যায় না আর কি। আর আমরা দুজন রাত্রিবেলা হাঁটতে ফিরতাম, এই 7টা 8টা, এর আগে না। আর যদি বেশি রাত হয়ে যেত, কোনোদিন 10টা বাজতো, উনি তখন গাড়ি দিয়ে দিতেন, ড্রপ করো। কারণ ওখানকার যে গুন্ডা মস্তানগুলি, এরাও জানতো যে এরাও দাসবাবুর বাড়ি থেকে বেরোচ্ছে, ওই জানে তো। আমরা দুজন আর কুকুর থাকতো রাস্তায়, কারণ 8টা শিলং ইজ টু মাচ। হ্যাঁ, তুমি এখনো, আর তখন তো তুমি বুঝতেই পারো কি। আর ওই এরিয়াগুলি বড়বাজারের উপরে, লাংসনিং, মানে জাইয়াও লাংসনিং, বড়বাজার পাড়ে গাড়িখানা আছে, গাড়িখানা পাড়ে উপরে একদম। স্যার, যেটা জিজ্ঞেস করার ছিল সেটা হচ্ছে গিয়ে, আপনি 59 উপরে অনেকটা কাজ করেছেন। আপনি শুধু সিনেমা নিয়ে কাজ করেননি, আপনি সিনেমাগুলো করতে গিয়ে ইতিহাস নিয়ে অনেক ঘেটেছেন, যার কারণেই 59 মতো একটা বই বেরোলো। আবার ত্রিপুরার প্রত্নতত্ত্ববিদ্যা নিয়েও আপনার অনেক পড়াশোনা আছে। 59 কেন, স্পেশালি 59 কেন? Because Unnakuti is different. Unnakuti is unique. Unnakuti is unparalleled in the entire Eastern India. আমি সারা ভারতবর্ষেই বলতাম, যেহেতু সারা ভারতবর্ষের সমস্ত স্কাল্পচার আমি দেখিনি এখনো, সেই জন্য আমি লিমিট রাখলাম অনলি টু ইস্টার্ন ইন্ডিয়া। দিস ইজ আনপ্যারালাল। এই যে জিনিস, ইজ হিউজ হেড। Unnakuti is বেসিক্যালি হিউজ হেড অফ স্কাল্পচার, তাই তো? এই যে হেড স্কাল্পচার, এটা কিন্তু আপনি আর কোথাও পাবেন না।
আমি অন্তত পাইনি। এখন কথা হচ্ছে এ ডিনোট করে শুধু তোমার কি বলবো ওই আর্টিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে না, এটা হচ্ছে তোমার ফিলোসফিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকেও এটা একটা অন্য অর্থ বহন করে। ত্রিপুরার ঊনকোটির জন্যই ত্রিপুরার পরিচয়। একটা সময় অবধি যত টেবলু হতো 26 জানুয়ারিতে দিল্লিতে, ঊনকোটির মুখকে করেই করা হতো। একটা সময় ট্যুরিজমের লোগো ছিল ঊনকোটির ফেস, আচ্ছা, মুখ ঊনকোটিকে দিয়েই ত্রিপুরাকে পরিচয় করানো হতো। ঊনকোটির গর্বের বিষয়। অন্য কোনো স্টেট, শিক্ষিত স্টেট যদি পেত, একটু কালচার্ড স্টেট যদি ভারতবর্ষের ঊনকোটিকে পেয়ে যেত, আজকে ধরো উড়িষ্যায় যদি পেয়ে যেত, বাট এটাকে কোন জায়গায় নিয়ে যেত, দ্যাট ইউ ক্যানট ইমাজিন অফ ইট, বিকজ দিস ইজ ইউনিক না। তুমি আর কোথাও তো তোমার নাই এটা, তুমি এটাকে প্রচার করবে না, তুমি এটাকে মানুষকে ডাকবে না, এটা তো বোঝাতে হবে যে এটা কেন। তো ইট অ্যাট্রাক্টেড মি। তখন আমি একটু ইয়ে করতে শুরু করি আর কি, মানে আমি ঊনকোটির ওপরেই আমার 3টে ছবি আছে, ডিফারেন্ট টাইপে আমি করেছি। মানে একটা করেছি ধরো দূরদর্শন আমাকে দিয়ে করিয়েছে, ফার্স্ট যেটা করায় দূরদর্শন আমাকে দিয়ে, ওটাও তোমার 98 হবে, প্রথমে আমি ছবি করি। ওইটা তোমার ওই নাম ওরাই নাম দিয়েছিল আর কি, ঊনকোটি এ প্লেস অফ পিলগ্রিমেজ অ্যান্ড ট্যুরিজম। তখন আমাদের ত্রিপুরাতে ট্রেন কুমারঘাট অব্দি আসতো, আচ্ছা, আর ছিল না। ওই আমি কুমারঘাট অব্দি দেখিয়েছিলাম তখন আমার ছবিতে, কী করে টুরিস্টরা আসবে সেটা বোঝাবার জন্য। ওই প্রথম করি। তারপর 1 বছর পর ত্রিপুরা গভর্নমেন্ট আমাকে আবার ঊনকোটি করায় নর্থ ইস্ট জোনাল কালচারাল সেন্টারের টাকায়। এবার আমি এটাকে করি একাডেমিক। এই ছবিটা টোটাল একাডেমিক ছবি। এর যে আমার যে এক্সপার্টের যে ইন্টারভিউ আমি নিয়েছিলাম, এই ভদ্রলোক পরে ডাইরেক্টর জেনারেল ASI হয়েছিলেন আর কি, অল ইন্ডিয়া আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, গৌতম সেনগুপ্ত, ডক্টর গৌতম সেনগুপ্ত। আমি সেটা কলকাতায় ওনার করি ইন্টারভিউ, একাডেমিক ছবি। তারপর আরেকটা ছবি আমি করি আরও কিছুদিন পর, ঊনকোটিরই করি, মাস্ক আইকন বলে, ঊনকোটি দ্য মাস্ক আইকন। ঊনকোটির সঙ্গে মাস্কের একটা মিল অনেক এক্সপার্টরা করেন আর কি। যেমন জাভা টাভাতে, সাউথ ইস্ট এশিয়ার কয়েকটা জায়গায় এই মাস্কের একটা ইয়ে আছে আর কি, তোমার প্রচলন আছে মাস্ক কালচারে। এরা একটা সিমিলারিটি ঊনকোটির মুখটার মধ্যে আবিষ্কার করেছেন, ফলে এরা বলেন যে ইটস এ মাস্ক। ওই নামটা আমি দিয়েছিলাম ঊনকোটি এ মাস্ক আইকন। এটা শুধু অল্প একটা ছোট সময়ের, এটা 18 না 20 মিনিট এরকম। এই ছবিটা মুম্বাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয় 2008-এ। আর একটা ইন্টারেস্টিং কথা এই সঙ্গে বলে নিই একসঙ্গে, সেটা হচ্ছে ত্রিপুরার যে রয়্যাল ফ্যামিলি, ওদের নিজস্ব যে পুজো তার নাম হচ্ছে খার্চি, যেটাকে পপুলারলি বলা হয় 14 দেবতা, 14 গড অ্যান্ড গডেসেস, 14 দেবতা। সেই 14 দেবতাও কিন্তু বেসিক্যালি হেড। ওকে, আর এটাই আমার ওই বইতে আমি আলাদা চ্যাপ্টারই করেছি। আমি প্রথমে তাকে লিখেছি যে 14 মুন্ডু আরাধনা। এটা হচ্ছে 14 মুন্ডু আরাধনা করে ত্রিপুরার রয়্যাল ফ্যামিলি। ওকে, দিস দ্য মোটামোটা তো তাই। লিখেছি আমি। ইফ ইউ গো থ্রু মাই বুক, ইউ কাম টু মাই হাউস, একটা কপি আছে, তুমি আসো, আইল শো ইউ। 14 মুন্ডু আরাধনা। ওকে, তুমি তারপরে অনেক নাম দিয়েছো, যখন ব্রাহ্মণরা এসছে, ব্রাহ্মণিক্যাল ইনফ্লুয়েন্সে তুমি এটাকে কোনোটাকে কী সব নাম দিয়েছে ওরা, নারায়ণ ভরণ হ্যানতে। পরে অ্যাগেন ককবরক ইনফ্লুয়েন্সে দে হ্যাভ গিভেন সার্টেন নেমস, কি মতাই কাতর, গড়িয়া টরিয়া, হ্যান তেন। দিস আর অল ইম্পোজ নেম ইন লেটার পিরিয়ড। এগুলো ফ্রম দ্য বিগিনিং, হাউ ইট ক্যান বি, হাউ ইট ক্যান বি, তো যে কোনটা ওল্ড ফোক টেল যেটা চলে এটার সাথে, দিস আর অল বোকাস। তোমাকে তো যেতে হবে লজিক্যালি, তোমাকে তো ইউ মাস্ট অ্যানালাইজ এ সাবজেক্ট লজিক্যালি, আর তোমার কাছে যে অ্যাভেলেবল রিসার্চ ম্যাটেরিয়াল আছে অন দ্যাট বেসিস। তাই তো সাবজেক্টটা, যখন তোমার কাছে কংক্রিট কোনো এভিডেন্স নাই, তুমি যাবে কি করে? তাহলে লিঙ্কেজটা তো এখানে আমি পাচ্ছি। দিস ইজ অলসো হেড ওয়ারশিপ।
বেসিক্যালি তো হেড ওয়ার্শিপ, ফরগেট দ্য নেমস, হুম। কেমন। এবং এটা তাদের এক্সক্লুসিভ অ্যাফেয়ার, এটা কিন্তু জনগণের অ্যাফেয়ার, এরা কিন্তু মন্দির বানায় নাই সারা রাজ্যে, মাইন্ড ইট। সারা রাজ্যে মন্দির বানিয়েছে বিষ্ণুর, সারা রাজ্যে মন্দির বানিয়েছে অন্য অন্য দেবদেবী, দুর্গা মন্দির, লক্ষ্মী মন্দির, যে কোনো হোক, রাজারা করে গেছে তো তার তার যে সমস্ত এরিয়া। সে তো ইচ্ছা করলে 14 দেবতা মন্দিরই করতে পারতো, যে আমি যাকে পুজো করি তাকে তোমাদের সবাইকে পুজো করতে হবে, সেই মন্দিরই তো করা উচিত ছিল তার, সে তো করেনি। সে এটাকে নিজের রেখেছে, অনলি পার্সোনাল অ্যাফেয়ার। আজকে আফটার ডেমোক্রেসি তুমি এটাকে মেলা বানিয়েছো, কি বানিয়েছো, সবার করেছো, ইটস এ ডিফারেন্ট ইস্যু। ইটস বেসিক্যালি এটা তো তার ব্যাপার। আচ্ছা। সিমিলারলি কেয়ার, আমি তোমাকে একটা একটা করে জায়গায় যাই। কেয়ার ইজ অ্যান অস্ট্রিক ওয়ার্ড, খার্চি ইজ অ্যান অস্ট্রিক ওয়ার্ড। ভোকাবুলারিতে তোমাকে যেতে হবে তো। কেয়ার এখনো প্রিভেল করে খাসিতে, খাসি যে ভোকাবুলারি, দে ইউজ কেয়ার ইভেন টুডে। কেয়ার যে অর্থ, খাসি ইংলিশ ডিকশনারি, আই হ্যাভ এ ডিকশনারি উইথ মি, খাসি ইংলিশ, সেখানে লেখা, আমার একটু ইয়ে ছিল, আমি দীর্ঘদিন ছিলাম শিলংয়ে, আমি পড়াশোনা শিলং করেছি। আই নো দ্যাম, I understand them, these people. I know their culture before I knowing the culture of this place. এই তোমার এই রিয়াং ত্রিপুরাদের সম্বন্ধে জানার আগে আমি খাসিদের জানি, বিকজ আই ওয়াজ দেয়ার ডিউরিং মাই স্টুডেন্ট লাইফ। আমি ওদেরকে জানি। একটা সময় তো ওদের সঙ্গে আমি ওদের কথাবার্তা মানে বুঝতে পারতাম ওদের। এখন তো যাতায়াত নেই, সে অন্য জিনিস। ফলে আমার কিছু বন্ধুবান্ধব এখনও আছে খাসিতে, তো ওদেরকে আমি জিজ্ঞেস করেছি, আমি ডিকশনারিতে দেখেছি কেয়ার মিনিং ইজ টু সারাউন্ড। কেয়ার যে পুজো আমরা করি সেটাও সারাউন্ড, মানে একটা লিমিটেড এরিয়ার মধ্যে হয়, তাই তো। ওই এরিয়ার মধ্যে অনেক কিছু রেস্ট্রিকশন আছে, বেঁধে দেওয়া হয়। সুন্দরবনে বারা বলে একটা পুজো হয়, এটাও হেড পুজো, মাথা শুধু মুন্ডু। এই পুজোগুলি অস্ট্রিকরাই করে। সুন্দরবনও অস্ট্রিকদের ডমিনেন্সে ছিল, অস্ট্রিক ডমিনেন্ট এরিয়া ছিল। তা এই যে পুরো সার্কেলটা তাহলে হচ্ছে অস্ট্রিক। তাহলে অস্ট্রিক পিপুলের, অস্ট্রিক যে ফিলোসফি, তার একটা ইনফ্লুয়েন্স ঊনকোটিতে ছিল বলে আমার ধারণা আর কি। যে যারা এটা করে, হয় যারা প্যাট্রন করেছে ওদের ফিলোসফি হতে পারে, অথবা যে আর্টিস্ট তার ফিলোসফিও হতে পারে। আই ডু নট নো এটা এক্স্যাক্টলি কার ফিলোসফি হতে পারে, যারই হোক, যে কারণে হেড। কেমন। এবার মহাদেবের কথা প্রসঙ্গে, মহাদেবের এখানকার যে সমস্ত কিংরা রুল করেছে, ফ্রম আরাকান টু সমতট, মানে তখন তোমার এই যে ত্রিপুরার বলে কোনো এক্সিস্টেন্স ছিল না। আপনি বলছিলেন আপনার একটা বইতে ওই খোয়াই থেকে এই যে লাইনটার কথা, তোমার ত্রিপুরা বলে কোনো রাজ্যের এক্সিস্টেন্স ছিল না ওই সময়। ফ্রম 4th century টু অ্যাবাউট 13th century, ধরো রাফলি 13th century পর্যন্ত, এই এন্টার জোনটাতে, ফ্রম আরাকান টু এই শ্রীহট্ট, এই সমতট, শ্রীহট্ট, আরাকান, কামরূপ, এই এন্টার জোনটার মধ্যে চন্দ্র ডাইনেস্টি বিভিন্ন সময় রুল করেছে। এই চন্দ্ররা নিজেদেরকে শিব, মানে শৈব শিবের ভক্ত বলে ডিক্লেয়ার করতো আর কি। যে 8th century যে ইনস্ক্রিপশন একটা পাওয়া গেছে আরাকানে, আনন্দচন্দ্রের, সেখানে উনি লিখেছেন যে আমাদের যে ফোর ফাদার যে, সে হচ্ছে শিব, মানে আমরা শিবের বংশধর আর কি, ইন দ্যাট সেন্স। পরে এরা বুদ্ধিজমও নিয়েছে অনেকে, এই লোকটাই বুদ্ধিজম নিয়েছে, আনন্দচন্দ্রই পরে বুদ্ধিজম প্রিচ করেছে নিজে, অনেক কিছু অনেক ইয়ে বানিয়েছে, বিহার টিহার বানিয়েছে, লোককে হেল্প করেছে। অনেকে বলে যে এটা ঊনকোটিতে বুদ্ধিস্ট তান্ত্রিজমের ইনফ্লুয়েন্স আছে। অনেকে বলে এটা দিস ইজ নট শিবা, দিস ইজ এই কারণে মহাকাল নামটা দেয়। ঊনকোটেশ্বর কাল ভৈরব বলে, এই যে কাল ভৈরব কথাটা ওরা বলে যে বিকজ অফ দি ফ্যাক্ট দ্যাট, অনেকে এটা বলে, বাট এখনো অবধি আমি সেটা এগ্রি করতে পারি না। এই কারণে তার থার্ড আই আছে ঊনকোটিতে, যে স্কাল্পচারটা, তার একটা থার্ড আই আছে।
থার্ড আই এটা ডিনোট করে শিব, কেমন? ফলে ওটাকে তারা হয়তো অন্য অন্য স্কাল্পচারে বুদ্ধিজমের ইনফ্লুয়েন্স থাকতে পারে, হয়তো বা আছে, কারণ অন্যকোটি একদিনের কাজ না, অন্যকোটি অ্যাবাউট 300 to 400 ইয়ার্সের কাজ, একদল আর্টিস্টের কাজও না। ওয়ান আফটার অ্যানাদার গ্রুপ অফ আর্টিস্ট কেম অ্যান্ড পারফর্ম দেয়ার, এইভাবে একের পর যা ছাপ বোঝা যায় বিভিন্ন আর্ট থেকে। তাহলে কি এটাও ঠিক যে এখানে মানে 1 কোটি থেকে 1 কম দেবতা? না, এইগুলি বলা হচ্ছে এই কারণে যে হিউজ আছে, অনেকগুলো আছে, কেউ তো কাউন্ট করেনি। ঊনকোটির নামটার মানে ঊনকোটির নামটা নিয়ে আমার অন্য একটা থিওরি আছে, এটা দিস ইজ মাই থিওরি। তবে আমি একটা লিঙ্গুইস্টিক এক প্রফেসরকে আমি জিজ্ঞেস করেছিলাম কোটি অর্থ কি? কোটি ইজ এ দ্রাবিড় ওয়ার্ড, which means types or নো কোটি টাইপস, ইয়েস ইউ আর রাইট, হুইচ মিনস টাইপস। সবসময় অঙ্ক না, এখানে কিন্তু অঙ্ক হিসেবে ব্যবহার করা হচ্ছে। ঊনকোটি মানে ক্রোর, লেস দেন ক্রোর, তাই বলে তো উনো কথাটা লাগবে, আদারওয়াইজ এই জন্য তারা অন্য লাগিয়েছে, তারা বলছে লেস দেন ক্রোর। কিন্তু আমি তোমাকে এবার অন্য ব্যাখ্যা দিচ্ছি। এই ভদ্রলোক আমাকে বললেন তুমি যেটা বললে টাইপ, সো কোটি মিনস এখানে শিবের ভ্যারাইটি আছে, ডিফারেন্ট টাইপস অফ শিব আছে, সো কোটি। আবার বলা হয় হিন্দুইজমে বলা হয় যে 33 কোটি তো এই জন্যই বলে 33 কোটি, 33 টাইপের দেবতা আছে, ভ্যারাইটিস দেবতা, হোয়াট এভার ইউ ইন্টারপ্রেট ইন দ্যাট ওয়ে, কোটির মিনিং তাই, তাই তো? তো এখানে আমার মিনিংটা তাই দাঁড়াচ্ছে, মানে বিভিন্ন ধরনের শিব এখানে আছে। ফ্যাক্ট এখানে অনেক রকমের শিবের আছে, চতুর্মুখ লিঙ্গ আছে, শুধু লিঙ্গ আছে, এই শিব আছে, নানা রকম আছে, শিবের রিপ্রেজেন্টেশন আছে। আর অনেক তো চুরি হয়ে গেছে, অনেক তো নাই, প্রচুর প্রচুর গেছে। বিদেশের মিউজিয়াম বা ঊনকোটির আছে, স্কাল্পচার আছে। আপনি আগরতলা ছেড়ে কলকাতায় কি করছেন? প্র্যাকটিক্যালি কলকাতা কিছুটা পারিবারিক কারণে আমাকে যেতে হয়েছে। আগরতলা ছাড়লেন কেন একেবারে সেটা বলুন। আগরতলা ছাড়িনি আমি, কারণ আগরতলা ছাড়লে তো আমি বাড়ি থাকতাম, আমার তো ফ্ল্যাট এখনো আগরতলায় আছে। আগরতলা আমি ছাড়িনি, আমি থাকতেই চাই, কাজই করতে চাই, কিন্তু নো স্কোপ। কোথায় কাজ করার কোনো স্কোপই নেই এখানে। আমি শেষ কবে কাজ করলাম 1716 সালে বোধ হয়, এটা জাস্ট অত্যন্ত মানে শেষ কাজটা সবচেয়ে ফাঁকিবাজি কাজ আমি করলাম আমার লাইফে, সেই কাজটা করে দিয়ে গেলাম। এটা গভর্নমেন্টের এটা ছিল ইজেসিসির টাকায়। এখন তো স্যার অনেক ডকুমেন্টারিজ তৈরি হচ্ছে, অ্যালবামস তৈরি হচ্ছে, এখান থেকে ভালো পয়সাও আসছে। আমাদের এই টেক ওয়ানের ভিডিওর যে এডিটর শরৎ রিয়াংদা, উনি তো মানে গত 10-15 বছরে অলমোস্ট 500+ অ্যালবামস শ্যুট করেছেন। গভর্নমেন্ট ডকুমেন্টারিজও করেন। গভর্নমেন্ট কি ডকুমেন্টারি করে, এগুলো কি রিসার্চ করে নাকি এমনি করে? প্রমোশনাল কোনো স্কিম প্রমোশনাল, তো প্রমোশনাল ইজ নট ডকুমেন্টারি। ওকে, দিস ইজ নট ডকুমেন্টারি। না কখনো কখনো কি হয় একটা স্কিম, when you say ডকুমেন্টারি ছবির ভ্যালু ডিফারেন্ট। তোমার একটা ছবি দিয়ে একটা মানুষ জানতে পারবে তোমাকে, মানে তুমি যেই সাবজেক্টটা নিয়ে ডিল করছো সে জানতে পারলো যে দিস ইজ। সুন্দরবন কি করছেন আজকাল? সুন্দরবনে থাকি আমি, আর কি। বাঘ দেখতে যান? বাঘ ওই দেখেছি একবার ট্রেভেল করেছি গঙ্গাবক্ষে, সেটা খুব ফ্যাসিনেটিং। বিশাল নদী মানে কি যখন সাগরে মিলছে। সুন্দরবন বেসিক্যালি মাকড়সা, নদীর দিয়ে মাকড়সা আর কি, মাকড়সা মানে নদীর মাকড়সা, সমস্ত নদী ওইখানে গিয়ে মিশেছে। হিউজ অ্যাফেয়ার, ভয়ই লাগে। এটা দেখে কি নবকুমার বলেছিলেন দুরাদর্শক নিবর্ষ চন্দিত মালদরি পুনরাজনীলা আভাতি বেলা লবণাম পুরাশেন খেলা নিকট দেব কলম করে। আমি অত বড় সাবটাইটেল দিতে পারতাম না। শোনো, তোমাকে বলি, তুমি কমল কুমার পড়েছো তো? কমল কুমারের যে বইটা, ওইটার যে বিবরণ, একদম সেই বিবরণ, ইফ ইউ গো নাও ইউ উইল ফাইন্ড ইট। সাগর সঙ্গমে নবকুমার, না নট সাগর সঙ্গমে, এটা যাত্রা, কি যাত্রা, অন্তর্জলি যাত্রা। আচ্ছা, ওকে। ইতিহাসটা ওইখানে। অনেকে বলে বাঙালি জাতির জন্মই ওইখানে, সুন্দরবন অঞ্চলটা। সুন্দরবন মিনস নট জঙ্গল, ইউ ডোন্ট থিঙ্ক সুন্দরবন ইজ এ জঙ্গল। আমার তো ম্যানগ্রোভের ওই সব, এটাই তো ভুল ধারণা। সুন্দরবনের সিভিলাইজেশনটা অনেক পুরনো, বিফোর ক্রাইস্ট সিভিলাইজেশন ওখানকার। এই যে তোমার ব্যবসা যেটা হতো বহির্বিশ্বের সঙ্গে, জাহাজে হতো তো, জলপথে হতো তো, সাগর সঙ্গমটা তো ওইখানেই। তখন তো নদীগুলি আরো বড় তো ইন্টারাকশন তো বিদেশি এই যে বণিকের সঙ্গে দেখে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো ওইদিকেই ঢুকলো।
আচ্ছা, ওদের যে ব্যবসা ট্যাবসার কারণটা তো ওইদিকেই, ওকে। ওইদিকেই তো তোমার ক্যানিং হলো, পরে ক্যানিং সাহেবের নামে, ওয়ান সাহেব ইজ ক্যানিং, ওরা ক্যানিং থেকে পোর্ট বানালো ওরা ব্রিটিশরা। তারপর ক্যানিং থেকে শহরের পক্ষে একটা ক্যানেল কাটলো, টালিগঞ্জ নালা বলে, ওরা বললো টালি নালা, এটাকে কাটলো ওরা, কেটে একদম কালীঘাট গিয়ে আদিগঙ্গার সঙ্গে, ওখানে আদিগঙ্গার ছিল রুট, আদিগঙ্গার সঙ্গে মেলালো ওটাকে। নৌকা চলতো তো ওই পোর্টে, ক্যানিংয়ে তোমার জাহাজ নোঙ্গর করতো, তারপর নৌকা দিয়ে বড় বড় নৌকাতে মালটাকে ট্রান্সপোর্ট করতো আর কি। এই রুটে ট্রান্সপোর্ট করে এই টালিগঞ্জে যেত, টালিগঞ্জ গঞ্জ, এই সমস্ত ছিল তো, গড়িয়া হাট, বড় হাট ছিল। রাজ্য বদলায়, রাজধানী বদলায়, লোকেরা বদলায়, মানে ফান্ডামেন্টালি আপনি চেঞ্জড হয়েছেন? মনে হয় না, কারণ কি আমি মেট্রোপলিটন সিটিতে থাকি দেখি, কিন্তু মেট্রোপলিটন কালচারটা আমি এখনো রপ্ত করতে পারিনি, আমি বুঝিই না বিষয়টা। ওখানে গেলে লোকেরা এখনো মানে ওই যে একটা ওইভাবে দেখে ত্রিপুরা থেকে এসছে, সেটা দেখলে এখন বোধহয় দেখে না, বা দেখা হয়তো কিছুটা দেখে, লোকেরা দেখে, লোকেরা বলে যে আমরা ত্রিপুরার লোক, বাইরের লোক, এটা বলে ওরা, আধা বাংলাদেশ। হ্যাঁ হ্যাঁ, এটা বলে আধা আধা। কিন্তু আমি নিজে ওই পারিনি। আমাকে বলেছিল অনেক মানুষ বলেছিল যে ছবি করার জন্য তো ত্রিপুরার চেয়ে মানে ইকুইপমেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে, টেকনোলজিক্যাল সাপোর্টের পয়েন্ট অফ ভিউ থেকে ত্রিপুরার চেয়ে কলকাতা ইজ বেটার। তো তুমি এখানে কাজ করছো না কেন? হোয়াই ইউ আর নট ডুইং এনি জব হিয়ার? ইউ ক্যান ডু ইট। চেষ্টা চরিত্র করলে টাকা পয়সা আচ্ছা জোগাড় টোগাড় করা যেতেও পারে হয়তো। তখন আমি বলেছিলাম যে এক্স্যাক্টলি আমি থাকি এখানে, কিন্তু আমি এই লাইফটা এখনো বুঝতেই পারছি না, আমি যে কমপ্লেক্সিটি অফ দ্য লাইফ, একটা কমপ্লেক্স আছে, ওরা মানুষগুলির মধ্যে একটা কমপ্লেক্স আছে। তোমাকে সবসময় যে আবার খুব ভালো মানুষও আছে, কিন্তু প্রচুর ভালো মানুষ আছে, অযাচিতভাবে সাহায্য করে। আমার ছবির যখন আমি স্ক্রিনিং করাই ইয়েতে, এই লন্ডনে, বহু মানুষ আমাকে বিনা কারণে, বিনা পারিশ্রমিকে সাহায্য করে গেছে। দেয়ার আর পিপল। এই যে প্রেস আমাকে যে এত যে তোমার প্রাইস, আমার লংতরাইকে যে এত প্রেস করলো, এরা যে এসছে, এটাই তো বেশি। কারণ আমি তো ওদেরকে অফার করতে পারিনি ওরা যা চায়। দে আর অ্যাকাস্টমড টু সামথিং আফটার দি শো। আমি এক কাপ চা আর ওই মোনাকো বিস্কুট, এটা আমি প্রোভাইড করতে পেরেছিলাম। দিট ওয়াজ মাই ক্যাপাসিটি। কারণ আলটিমেটলি আবার সেই জায়গায় ফিরে আসছি তোমাকে, লংতরাইতে আমি ইউ এডিটেড ইন অ্যাকর্ডিং লংতরাইতে হয়েছে কি, তোমার যেহেতু টাকাটা যখন পেলাম না আমি, দেন আই অ্যাপ্রোচড গভর্নমেন্ট, চিফ মিনিস্টার নৃপেন চক্রবর্তী। ওকে, আমি একটা ওনাকে চিঠি লিখলাম যে আমাকে টাকা কত চাইব, বেশি চাইতে পারি না তো, কত ভয় লাগে তো, পুরোই বাদ দিয়ে দিল, দিতে পারতো এভরি পসিবিলিটি। তো আমাকে বিমলবাবু বললেন 1 লাখ। ইনশাল্লাহ 1 লাখ হবে, কি করি 1 লাখই তাহলে চাই, এরকম ভাব। তারপর আমি লিখলাম 125। আচ্ছা, বিমল বললেন আপনি যতই লেখেন 1 লাখের বেশি পাবেন না। তাহলে ঠিক আছে, যাক, চিঠিটা যাক। তো চিঠিটা গেল চিফ মিনিস্টারের কাছে। চিফ মিনিস্টার কনসিডার করলেন। এটা অন্য কারণ হতে পারে, সামওয়ান হি ওয়াজ কনভিন্সড। ওকে। কারণ প্রথমে উনি খুব অ্যারোগেন্ট ছিলেন, আমি ছবি টবি আমি করবো না, কারণ ওনার একটা অন্য ব্যাড এক্সপিরিয়েন্স ছিল, ত্রিপুরাতে ছবি টবি করবো না, গভর্নমেন্টের প্রায়োরিটি না সিনেমা করা। যাক, পরে উনি কনভিন্স হয়ে রাজি হলেন। উনি একটা কমিটি তৈরি করলেন, 3-4 জনকে দিয়ে একটা কমিটি করে বললেন আমি যতটুকু শ্যুট করেছিলাম তখন ওই 16 রিল এক্সপোজ হয়ে গেছিল আমার, এটা ওনারা দেখবে। দেখার পর যদি ওনারা মনে করেন যে রিয়েলি এটা কাজ হচ্ছে টাকা, ভালো, হ্যাঁ টাকা দেওয়ার মতো যোগ্য, তাহলে আমরা ওদের রিকমেন্ডেশনে আমরা কনসিডার করব। তো আমার তখন ছবি প্রিন্ট যেটা বেরিয়েছে 16 রোল মানে তোমার 16 রোল এক্সপোজ করেছি তো, আনএডিটেড, ন্যাচারালি কাট করার স্কোপ নাই আমার, আগরতলা তো কোনো স্কোপ নাই, আর টাকা হয়তো না, আমি এডিট শুট ভাড়া করবো কী করে। আমি শুধু ল্যাবরেটরি আমার বোম্বেতে শুধু বলেছি তুমি প্রিন্ট আমাকে পাঠাও, যারা প্রিন্ট পাঠিয়ে দিল ত্রিপুরা ভবন কলকাতায় পাঠাও, একমাত্র কলকাতায় আমি এটা স্ক্রিন করতে পারবো, আগরতলায় স্ক্রিন করার মতো ফ্যাসিলিটি নাই। এটা কী করে দেখাবো, সেই সিস্টেম নেই তো আগরতলায়, কলকাতায় আছে। কারণ কলকাতা তখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ল্যাবরেটরির ইকুইপমেন্ট তখনও কিছু ছিল, সব অবসোলিট হয়ে যায়নি আর কি। ফলে কলকাতায় তোমার ফিল্ম সেন্টার হায়ার করা হলো ফর এ ডে,
ফর দি স্ক্রিনিং। আর কমিটি মেম্বারকে আমি বললাম আপনাদের কিন্তু আমার ছবি দেখতে হলে কলকাতা যেতে হবে, আমি আপনাকে আগরতলা দেখাতে পারবো না, আমি হ্যান্ডিক্যাপ, আমি কি করবো? ইটসেলফ ইজ এ ড্রামা। That can be a plot of a story. আমার ওই সত্যজিৎ রায়ের ওই অপরিজাত এটা মনে পড়ে যায় সেম এক্সপিরিয়েন্স, আই হ্যাভ ওয়েন্ট টু দি সেম থিং। তারপরে ওরা রাজি হলো, ওরা গেল এই কলকাতায় গেল, ওরা চারজনের মধ্যে একজন মিনিস্টার, একজন এমপি, দুজন ডাইরেক্টর, একজন আইসিডি ডাইরেক্টর, একজন ট্রাইবাল ওয়েলফেয়ার ডাইরেক্টর, চারজনের কমিটি মেম্বার। ওরা গেল কলকাতায়, আমি ছবিটা দেখালাম ওদেরকে, ওরা দেখলেন ধৈর্য ধরে, 16 রোল মানে তো অনেকটা, ওরা ধৈর্য ধরে দেখলেন। এবং এই সমস্ত বিনা ডায়লগ, বিনা কিছু নাই তো, শুধু পিকচার, ডাবিংও তো হয়নি তো তখন। কিচ্ছু না, নাথিং, কিচ্ছু নেই, পিকচার দেখলেন। যাই হোক, এদের ভালো লেগেছে বা সামহাউ দে রিকমেন্ডেড, আচ্ছা, গুড রিকমেন্ডেশনের কপি আমার কাছে একটা আছে। দে হ্যাভ রিকমেন্ডেড, ভেরি স্ট্রংলি রিকমেন্ড করেছে। স্ট্রংলি রিকমেন্ড করার পর এবং লিখেছে যে 1,25,000 ইজ কম, ও অ্যাচিভমেন্ট। ফলে চিফ মিনিস্টার এগ্রি করে গেছে, চিফ মিনিস্টার এগ্রি করে 125 রিলিজ করে দিয়েছে। কিছু ফানি ঘটনা শোনো না। তারপর আমি তো সই করলাম, ওই গভর্নমেন্টের সঙ্গে আমার সই হয়, অন বিহাফ অফ গভর্নমেন্ট সই করলো সেক্রেটারি অফ দি ডিপার্টমেন্ট সই করে, আর আমি হচ্ছি দীপক ভট্টাচার্য সই করলাম। এবার আমাকে ডাইরেক্টর আইসিটি বলছে আপনি কবে টাকা নেবেন? আমরা টাকা নিয়ে, টাকা মানে আপনি কি ক্যাশ দেবেন নাকি? বলে হ্যাঁ আমরা তো ক্যাশ দেবো। আমি কি সুটকেস আনবো নাকি টাকা নিতে? 1,25,000 আপনি ক্যাশ দেবেন কি? নো নো নো, আই উইল নট টেক ক্যাশ, আপনি ড্রাফট দেবেন আমাকে, ইউ প্রিপেয়ার এ ড্রাফট। তারপর উনি একটু ড্রাফট তৈরি করলেন 125-এর, আমি কি ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট খুললাম, ড্রাফটটা করলাম। তারপর আমার তো স্টেজ শুরু হয়ে গেল আর কি, আমার মুভমেন্ট। আমি এডিট শুট বুক করলাম, অমুক করলাম, এখান থেকে টাকা নিয়ে দেন বোম্বে করে ছবিটা তো কমপ্লিট করলাম। ছবি ওই 86-এ ছবি কমপ্লিট করার পর সেন্সার করলাম, সেন্সার করার পর কলকাতায় দেখানো হলো আর কি। কলকাতায় দেখার পর প্রেসের ভালো লেগেছে, প্রেস খুব করেছে, প্রেস খুব, কারণ এই লাইফটা জানে না তো মানুষ, ইট ওয়াজ অ্যান আননোন লাইফ কমপ্লিট। একটা এমনি শহরের মানুষ, এসিতে থাকা অভ্যস্ত মানুষ, মানুষ এইভাবেও থাকে এবং আনন্দে থাকে। তো এই যে জীবনটা, এটা তো মানে আনএক্সপ্লোরড ছিল পুরোপুরি, আনএক্সপ্লোরড একটা লাইফ। দে লাইক ইট। এরা অনেকে আমাকে করেছে। ও আরও ইন্টারেস্টিং, আমার সেন্সারের দিনই আমার ছবি দেখেছে অস্ট্রেলিয়ান পিপল। প্রথম দিন বিদেশি দর্শক দেখা হয়ে গেল। আমাকে যিনি ওখানকার ডাইরেক্টর ছিলেন সেন্সার বোর্ডের, উনি পরে বললেন, আফটার দি কমপ্লিশন অফ দিস শো, উনি বেরিয়ে এসে আমাকে বললেন যে আপনার ছবি কিন্তু ফরেন ডেলিগেশন থেকে আমি নিয়ে এসেছিলাম, ওদেরকে দেখেছে একটা অস্ট্রেলিয়ান এমপি এসেছিল, একটা গ্রুপ আর কি, ভারতবর্ষে এসেছিল। ওরা সেই সময় কলকাতায় ছিল আর কি, তো ওরা একটা কিছু দেখতে চেয়েছিল সেন্সারের অফিসারের কাছে। তো ওনারা কি ওনার কাছে একটা ছবি দেখতে চেয়েছেন আর কি, যে আমরা এসেছি ট্যুরে, অফিসের ট্যুরে, যদি কোনো ছবি থাকে ওই সময় আমার ছবিটা ডেট পড়েছিল আর কি, ওই যে সময়টা ওরা ভিজিট করে, তখন উনি ওদেরকে নিয়ে এসছেন। ওরা দেখার পর এক মহিলা আমার সঙ্গে কথাও বললেন, বলে আমাদের দেশেও অ্যাবরিজিনাল, ওরা অ্যাবরিজিনাল বলে, আমাদের দেশেও অ্যাবরিজিনালরা আছে, ওদের লাইফটাও অনেকটা তোমার এই ছবির অরিজিনাল অ্যাবরিজিনাল, এই শব্দটা বলে নাই তারা। তো আমি তো এটা হচ্ছে চান্স আর কি, যে লংতরার প্রথম ছবি আন্তর্জাতিক মান্যতা পেল। পরে তো অনেক ডেকেছে, পরে অন্যান্য। আপনি বলছিলেন স্যার আপনার কোনো প্রথাগত পড়াশোনা নেই সিনেমা নিয়ে, আপনি কি পড়ছিলেন তখন? কাকে পড়ছিলেন? মার্টিন স্করসেসি, কাকে পড়ছিলেন? ওই সময়ে আমরা এই যে সমস্ত বই পড়তাম, সেই বইগুলি এখন নেই, এখন তো অবসলিউটলি হয়ে গেছে। যেমন আমার মনেই পড়ছে না এখন যে কোনো একটা বই যেটা রেকমেন্ড করবেন আপনি, বা ফর ফিল্ম স্টাডিং, আমি যদি এখন ফিল্ম স্টাডি, ইন্ডিয়াতে এখন তো প্রচুর বই বেরিয়ে গেছে, এখন তো অনেক বই আছে আপনার পছন্দের। গাস্তোরা বোর্জে পড়তে পারো, গাস্তোরা বোর্জ পড়া যায়, বাত খতম। হ্যাঁ প্রথমেই ওটাতে গেলে ভালো হয় আর কি। আপনার পছন্দের ডাইরেক্টরস কারা, বাংলাতে কারা?
দেখো এগুলি তো বলা মুশকিল। একজন সঙ্গে, বলুন, কারণ তাই বলে আমি- এরা সবারই বড় মানুষ, সবারই সব পছন্দ। কাজে একটা তো এক এক সময় এক একটা ছবি এক একজনের ভালো হয়, সব ছবি সবার কিন্তু ভালো না। তুমি সবসময় স্পেসিফিক্যালি একজনকে আইডেন্টিফাই করতে পারবে না। যে ধারাটা চলেছিল এই ওদের সময় থেকে, ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায়, বারিন সাহা, মৃণাল সেন। মৃণাল সেন, তারপরে ধারাটা এসছে বুদ্ধদেব দাশগুপ্ত, গৌতম ঘোষ, এটা মধ্যে এই ধারা অবধি যদি তুমি বলো, মানে যাদেরকে আমি একদম খুব কাছ থেকে ছবি করতে দেখেছি তাদের মধ্যে আই লাইক বুদ্ধদেব। বুদ্ধদেবকে আমার পছন্দ, কারণ বুদ্ধদেবের একটা ছবি আমি সবসময় রিকমেন্ড করি। আমার এটা ওদের লেগে আছে, সাবজেক্ট কিচ্ছু না, একটা ভেরি সিম্পল একটা কবিতা। আমি তোমাকে বলছি, কিছু কিছু মানুষ এক্সপার্ট বলে কবিতার সঙ্গে সিনেমার খুব ক্লোজ রিলেশন আছে, ইমাজিনেশনের পয়েন্ট অফ ভিউ থেকে। হ্যাঁ, ওই জন্যই এরা বলে কবিতা আর সিনেমা খুব, কবি আর পরিচালকেরা কিন্তু খুব কাছাকাছি একটা মানে ওয়েভ লেংথে এরা চলতে পারে। সিনেমার জন্য অনেক সময় কবিতা হয়ে যায়, অনেকে বলে বুদ্ধদেব ছবি দেখলে মনে হয় কবিতা পড়ে এসেছে। সে জানালা একটা ছবি, ছবিটার নাম হচ্ছে বিউটিফুল। জানালা। একটা জানালা নিয়ে ছবিটা, হ্যাঁ হ্যাঁ স্যার, তুমি দেখেছো কিনা আমি জানি না, হ্যাঁ স্যার, দেখেছো? খুব সুন্দর, খুব ওই ছবিটা আমি পছন্দ করি, আই লাইক দ্যাট মুভি, এখনো করি আমি। কাজে বুদ্ধদেব আমার ওই দিক থেকে পয়েন্ট অফ ভিউ যদি বলো, কন্টেম্পোরারি যে ওরাতে বাধ্য, ওরা তো দেয়ার দি স্টলার, কন্টেম্পোরারি ফিল্ম মেকারদের কথা যদি বলো, আমি বুদ্ধদেবকে পছন্দ করি। আর বুদ্ধদেব আমার ছবি দেখেছে, ইন সার্চ অফ রিলেশনশিপ দেখেছে, কারণ আমি ওই অ্যাওয়ার্ড পাঠিয়েছিলাম ছবিটা, তো ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য পাঠিয়েছিলাম। ও ছিল জুরির হেড, আরে ওয়াজ দি চেয়ারম্যান অফ দি জুরি বোর্ড। আমি পরে, অনেক পরে সে আগরতলা এসেছিল, তখন আমি জিজ্ঞেস করেছিলাম আমার ছবি পুরস্কৃত হয়নি কেন? দেয়ার মাস্ট বি এ রিজন। ইট ওয়াজ রবীন্দ্রনাথ, ওয়াই নট? আফটার সত্যজিৎ রায় 61-এ রবীন্দ্রনাথ করার পর রবীন্দ্রনাথ বিষয়ে আর কোনো ছবি হয়নি। আপনি ত্রিপুরা রবীন্দ্রনাথ মিলে হ্যাঁ। করেছিলেন। আর কোনো রবীন্দ্রনাথকে সাবজেক্টে দেখে আর কোনো ছবি হয়নি, এটা হয়েছিল। তারপরে ওই আমাদের করেছে, ঋতুপর্ণ টর্ণ করেছে, ওই 150 ইয়ার্সের হ্যাঁ। সময় করেছে। তখন আমাকে টাকা দিন, তখন আমার প্রপোজাল ছিল, আমার ফিচার ছবি ছিল তখন, সেটার নাম ছিল আনন্দমোহিনী, মোহিনী, ছবিটার নাম ছিল মোহিনী করেছিলাম, যে আমি দেয়নি ওরা টাকাটা। জহর সরকার ছিল সেক্রেটারি তখন, আইএনবি মিনিস্টার। আর সবচেয়ে পছন্দের মুভিগুলো যেগুলো আপনাকে খুব ইন্সপায়ার্ড করে? জানলাটা তো একটা বললো তো, জানলা জানলা। ভেরি গুড মুভি, ভেরি গুড মুভি, ভেরি গুড। আর যদি ফরেন মুভিতে যাই, বাইরের কোন ডিরেক্টরকে সবচেয়ে বেশি ভালো লাগে? আমি তো একটু ওই ফিলার কম দেখেছি আসলে। তা বাদ দিও, অন্য কিছু। এখন কুরোসাওয়া। হ্যাঁ, কুরোসাওয়া। আপনার আমি একটা মিল দেখতে পাই আর কি। কুরোসাওয়া, তুমি নামটা ভালোই কুরোসাওয়া দেখেছি, কুরোসাওয়া চেয়ে ভালো। আরেকটা লোক আছে, এই আমার মনে হয় বুনুয়েলি বোধ হয়, না 8.5 কার বুনুয়েলেরই বোধ হয় 8.5। সব নামটা নিয়ে 8.5টা যখন আমি দেখলাম ফেস্টিভ্যালে, বুনুয়েলের ছবি। আচ্ছা, এইটা একটা মোস্ট আধুনিক ছবি, মানে ওই সময় অনেক আগের ছবি, ভালো ছবি, ওনার ছবি ভালো। ঠিক প্রেশার কুকার, এতক্ষণ কি কোন প্রেশার কুকার চলে? যে আমার মনে হয় বেশি প্রেশারাইজড ডিস্টার্ব হয়ে গেছে তো, আমরা অলমোস্ট শেষের দিকে এখন একটু আছি। ব্রেকই দিই নাকি? আমরা অলমোস্ট শেষের দিকে আছি। হ্যাঁ, এটা ব্রেক র্যাপ আপ করি। ম্যানেজ বাড়ি গেছে। হ্যাঁ স্যার, জাস্ট শেষ করবো আপনার পছন্দের খাবার নিয়ে, কারণ আমরা এক্ষুনি লাঞ্চে যাব। পছন্দের খাবার স্যার আপনার? এর মানে আমার যেমন আলু ভর্তা ডাল না হলে চলে না, আমি 2 দিন না খেলে অসুস্থ হয়ে যাই স্যার। তো আপনার এমন কোন খাবার আছে? কি মাছ ভাত, মাছ ভাত, মাছে ভাতে বাঙালি। আর এতে করে আমরা শেষ করছি। সো থ্যাংক ইউ সো মাচ স্যার আমাদের এত সময় দেখার জন্য। আপনি ছিলেন একটা দিন, আলাদা ছিলেন আগরতলাতে আমাদের জন্য। দ্যাট ইজ আর অ্যাকচুয়ালি দ্য অনার উই গট। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ। চলো, আমি জানি না তোমাদের পারপাস সার্ভ করবে কি। স্যার আমরা আবার বসবো।